শব্দটা অনেকক্ষণ ধরেই ভেসে আসছিল পাশের ঘর থেকে। যেন মনে হচ্ছিল পাশের ঘরে কেউ যেন একটা হেঁটে চলে বেড়াচ্ছে, আর মাঝে মাঝে তার হেঁটে চলার শব্দের সাথে একটা হাসির শব্দ ভেসে আসছে। হাসিটা অতি সাধারণ, কিন্তু পাশের ঘরে কেউ হাসবে কি করে? আমি নিজে দেখেছি পাশের ঘর তালা বন্ধ। শুধু তাই নয়, সেই তালাটা যে আজ বছর পাঁচেকের মধ্যে খোলা হয়নি সেটাও আমি জানি। তাহলে যে কি করে ব্যাপারটা হলো? আমার বিছানায় আমার পাশেই মরার মতো শুয়ে ঘুমোচ্ছে মনোজ। একবার ও ঘুমিয়ে পড়লে কোনো কিছুতেই ওর ঘুম ভাঙে না। পাশের ঘরে অমন চাপা পায়ের শব্দ তার কানে ওঠার কথা নয়। ওই শব্দ তো দূরে থাকুক, বাজ পড়লেও ওর ঘুম এখন ভাঙবে না। আমি মনোজকে একটা ধাক্কা দিয়ে বললাম, মনোজ, এই মনোজ, আরে ওঠ ওঠ বলছি। মনোজ ঘুমের ঘোরে একবার যেন কি একটা বলল। তার কথাটা অবশ্য ভালোভাবে শোনা গেল না। ঠিক তারপরে পাশের ঘর থেকে সেই হাসির শব্দটা আবার ভেসে এলো। কি আছে পাশের ঘরে? কিন্তু ওই লোকটা তো কিছু বলল না যে সে ভয় পাচ্ছিল, সেটা বোঝা যাচ্ছে। তবে বাবু, রাতের বেলা জেগে থাকবেন না, শুয়ে পড়ুন। কে কে কথা বলছে? রামু নাকি? হ্যাঁ বাবু, আমি। শুয়ে পড়ুন। কিন্তু তুমি দেখলে কি করে আমি জেগে আছি? ঘরের দরজা জানলা সমস্ত কিছুই তো বন্ধ। রামু খুক খুক করে কাশল। তারপর ঠিক আজ সন্ধে রাত্রের মতোই খুক খুক করে কাশতে কাশতে বলল, আপনি তো মনোজ দাদাবাবুকে ডাকছিলেন, তাই বুঝতে পারলাম আপনি জেগে আছেন। রাত গভীর হয়েছে, এখন ঘুমিয়ে পড়ুন। একবার ঘুমিয়ে পড়লে ওই হাসির শব্দ আর শুনতে পাবেন না। তার মানে ওই হাসির শব্দটা তুমি নিজেও শুনতে পাচ্ছ, তাই না? ও আমার অভ্যেস হয়ে গেছে বাবু। প্রতি রাতেই ওই শব্দ শুনতে শুনতে আমার আর এখন ভয় লাগে না। আপনারা নতুন মানুষ, আপনাদের দেখেও ভয় দেখাচ্ছে। কথা বলতে গিয়ে আমার গলা কেমন যেন কেঁপে উঠল। বললাম, ভয় দেখাচ্ছে মানেটা কি? ওই পাশের ঘরে কে যেন হেঁটে চলে বেড়াচ্ছে, আর তুমি বলছো ঘুমিয়ে পড়তে? তুমি কি পাগল হলে নাকি রামু? তাহলে উঠে পড়ুন, পাশের ঘরে গিয়ে দেখুন। পাশের ঘরে এই রাতের বেলা কে হেঁটে চলে বেড়াচ্ছে। ঘরের দরজা তো তালা দেওয়া, আপনি নিজেও দেখেছেন। ও তালা যে 10 বছরও খোলা হয়নি সেটা তো আপনি নিজেও বললেন। তাহলে এই ঘরের মধ্যে কেউ আসবে কোথা থেকে? আমি চোখ তুলে একবার ভয়ে ভয়ে জানালাটার দিকে তাকিয়ে দেখলাম। ঘরের ভেতরটা অন্ধকার, ঘুটঘুট করছে। বিছানার এক পাশ দিয়ে যাওয়া হ্যারিকেনটা আছে, তবে সেটা এখন নিভে গেছে। উঠে জ্বালানো যায়, টেবিলের এক পাশে সে দেশলাইও রেখে গেছে। উঠে গেলেই হয়। কিন্তু কেন জানি না মনে হলো একটা অজানা ভয় আমায় চারপাশ থেকে ঘিরে ধরতে শুরু করেছিল। রামু তখনও বোধহয় জানালার পাশেই দাঁড়িয়েছিল। আবার বলল, ভালোর জন্যই বলছি বাবু, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। রামু এবার কিন্তু হাঁটতে হাঁটতে আমাদের জানলার পাশ দিয়ে বাইরের দিকে চলে গেল। মনোজ তখনও ঘুমিয়ে রয়েছে। বারবার মনে হচ্ছিল পাশের ঘরে যে হেঁটে চলে বেড়াচ্ছে সে যেন আর বেঁচে নেই, যেন অনেক বছর আগের কোনো এক হারিয়ে যাওয়া মানুষ আবার ফিরে এসেছে। এই রাতে তাহলে রামু যে মেয়েটার গল্প বলেছিল, সেই মেয়েটা কি ওই ঘরে এসে ওভাবে হাঁটছে, আর মাঝে মাঝে এমন অদ্ভুতভাবে হাসছে? কিন্তু সে ঘরে ঢুকলো কোন পথে? ঘরের দরজা জানলা সমস্ত কিছু যে ভালোভাবে বন্ধ রয়েছে তা আমি নিজে আজ বিকেলে দেখেছি। আবার মনোজকে একটা ধাক্কা দিলাম। মনোজ ঘুমের মধ্যেই বলে উঠল, আব, আর খাবো না, আর খাবো না। বুঝতে পারলাম মনোজের নেশাটা এখনো কেটে ওঠেনি।
তাহলে কি আমার নেশার ঘরে আমি এই সমস্ত কিছু ভাবছি? পাশের ঘরে তাহলে সত্যিই কেউ নেই, কেউই হাসে না? আমি এই সমস্ত কিছু কল্পনা করে নিয়েছি। কিন্তু রামু যে এইমাত্র আমায় বলে গেল। বিছানার উপরে আর বসে থাকতে পারলাম না। ততক্ষণে পাশের ঘরে সেই হাঁটার শব্দ আর হাসির শব্দটাও থেমে গেছে। বিছানা থেকে নেমে টেবিলের কাছে গিয়ে হ্যারিকেনটা জ্বালালাম। পাশের ঘরে সেই শব্দটা বন্ধ হয়ে গেছে। একটা স্বস্তির শ্বাস ফেললাম। তাহলে বোধহয় ঘুমের ঘোরে মনের ভুলেই এমন শব্দ শুনেছি। হ্যারিকেন জ্বালাতে ঘরের ভেতরটা সামান্য দেখা গেল। ঘরে আসবাবপত্র খুব বেশি কিছু নেই। একটা বিছানা ঘরের মাঝামাঝি, তাতেই আমরা শুয়েছিলাম। আর চেয়ার, টেবিল আর একটা ছোট্ট আলমারি, একটা বেশ বড় আয়না, তাছাড়া দড়িতে বেশ কিছু জামা কাপড়। কি মনে হতে জানালার কাছে এলাম। ঘরের ভেতরটা কেমন গুমোট হয়ে আছে। জানালার পাল্লাটা খুলে দিতেই ঠান্ডা বাতাস ঘরের ভেতরে হু হু করে ঢুকতে লাগলো। ঠান্ডা বাতাসের ঝাপটা বেশ ভালোই লাগলো। এতক্ষণের ভয়টা কেমন যেন সারা গায়ে ঘাম হয়ে দেখা দিয়েছিল। ঠান্ডা বাতাসে ঘাম মিলিয়ে এলো, তবুও তারপরেই ঠান্ডা লাগতে শুরু করলো। হু হু করে কাঁপতে লাগলাম, কিন্তু জানালা বন্ধ করলাম না। কারণ ততক্ষণে জানালা দিয়ে জানলার বাইরে মাত্র কয়েক হাত দূরেই আমি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। না, শুধু দাঁড়িয়েই নেই, দাঁড়িয়ে কিছু একটা যেন করছে। একটা চাপা গলার স্বর ভেসে আসছে ওই দিক থেকে। কিন্তু ওটা কে? বাইরে চাঁদের আলোয় চারপাশটা ধকধক করছে। সমস্ত কিছুই ভালোভাবে দেখা যায়। যে দাঁড়িয়ে রয়েছে সে আমার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। আমার দিকে না তাকালে তাকে দেখা সম্ভব নয়। কি মনে হতে আমি একবার ডাকলাম, কে ওখানে? সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তি যেন থমকে গেল মুহূর্তের জন্য। আর তারপরে আস্তে আস্তে মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকালো। যেটা দেখতে পেলাম তাতে যেন অবাক হয়ে গেলাম। সে তার গোটা শরীরটা আমার দিকে ঘুরিয়ে তাকায়নি, শুধু মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকিয়েছে। তার মাথাটা অবলীলায় পেছনের দিকে ঘুরে আমার চোখে চোখ রাখল। ঠিক তখনই একটা চাপা মেয়েলি গলার হাসির শব্দে ভরে উঠল চারপাশটা। ঘরের ভেতর থেকে মনোজ চিৎকার করে উঠল, এ কি সজল, কোথায় তুই? মনোজের চিৎকারে আমি ঘরের ভেতরে তাকালাম। ঠিক তখনই বুঝতে পারলাম জানালার বাইরে আমার থেকে কয়েক হাত দূরে যে দাঁড়িয়েছিল সে মুহূর্তের মধ্যে আমার জানালার কাছে এসে পড়েছে। সেই চাপা গলার হাসির শব্দটা আমি আমার একদম পেছনে শুনতে পেলাম, কিন্তু মাথা ঘোরাবার মতো সাহস হলো না। ততক্ষণে হ্যারিকেনের আলোয় মনোজ জানলার দিকে তাকিয়েছে, আর তারপরেই চিৎকার করে উঠেছে, বাইরে, জানলার বাইরে ওটা কে? সজল, ওটা কে? আমিও জানি না ওটা কে। কোনো রকমের সামনের দিকে এগিয়ে যাব, ঠিক তখনই বুঝতে পারলাম জানলার গরাদের ফাঁক দিয়ে আমার কাঁধের উপরে একটা হাত এসে পড়েছে। ঠান্ডা বরফের মতো হাত। আর শুধু তাই নয়, শক্ত খটখটে কঙ্কালের হাত ছাড়া ওটা অন্য কিছু হতে পারে না। তোর সেই একই কথা। কেন বলতো শুধু শুধু এই ধ্যার ধেরে নিবারণপুরেই আমাদের আসতে হলো? অন্য কোথাও গেলেও তো হতো। আরে তাতে অসুবিধে কোনো হতো না, কিন্তু বছর পাঁচেক আগে এখানে আমার এক দাদা এসেছিল। এখানে একটা বাংলো বাড়ির মতো আছে। গ্রামের দিকে হলেও বাংলো বাড়িতে নাকি ভাড়া দেওয়া হয়। ওই বাংলো বাড়িটা গ্রামের একদম বাইরের দিকে, নদীর ধারে। তাছাড়া ওখান থেকে ভোরবেলার সূর্যাস্ত দেখা যায়। গোটা ব্যাপারটাই একটা বেশ দারুণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকা। আর 3টে দিন যদি এমন একটা পরিবেশে কাটাই, তাহলে মন, প্রাণ, চোখ সমস্ত কিছুই ভালো থাকবে, বুঝলি? কিন্তু গ্রামের নামটাই কেমন অদ্ভুত না? নিবারণপুর, এমন আবার কোনো গ্রামের নাম হয় নাকি? তাছাড়া ওই চায়ের দোকানটা দেখলি না? লোকগুলো কেমন অদ্ভুতভাবে আমাদের দিকে তাকিয়েছিল।
মানুষ দেখলে ওরা ওরকম তাকিয়ে থাকে বাবুরা। আপনারা ওতে কিছু মনে করবেন না। এই দেখুন, আপনারা তো ভ্যানে চাপেন নাই, আপনারা ট্রেনে চেপেছেন। পঙ্কিরাজ গোড়া এক্ষুনি চচ্চর করে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, কি বলে তুমি? মানুষ দেখলে ওরা ওরকম করে তাকিয়ে থাকে? ভ্যানওয়ালা ফিক ফিক করে হেসে উঠল। তারপর কালো মুখের সাদা দুপাটি দাঁত একেবারে বাইরে বার করে বলল, বাবু মনে হয় একটু ভুল শুনেছেন। আমি বললাম বাইরের মানুষ দেখলে ওরা অমন করেই থাকে। মানুষ দেখলে তাকাবে কেন? মানুষ কি ওরা দেখে না? ভ্যানওয়ালাটার হাসি মনে হয় একটা রোগ, বুঝলি তো। সব সময় ওর মুখের দুপাটি দাঁত প্রায় বাইরের দিকে বেরিয়ে থাকে। ব্যাপারটা অসহ্যকর। গ্রামের দিকে লোকেরা একটু সাদাসিধে সরলই হয়, শহরের লোকেদের মতো অত চালাক ওরা হতে পারে না। তাই তোর অমন মনে হচ্ছে। চল না একবার ওই বাংলো বাড়িটায় চল, তারপর দেখবি। কিন্তু ওটাকে বাংলো বাড়ি কেন বলে বলতো? অনেক বছর আগে শহরের একজন এখানে এসেছিল। ওই নদীর ধারের খোলা জায়গাটা তার বেশ পছন্দ হয়েছিল, তাই সে নিজে থাকার জন্য ওইখানেই ওই পাশাপাশি দুটো ঘর তৈরি করেছিল। তারপর নিজের প্রয়োজনে বাড়ির চারপাশটা পাঁচিল দিয়ে ঘিরে ফেলে, আর তখনকার সময়ে সে ওই বাড়িটা নিজের প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়ে সাজিয়েছিল। তাহলে বুঝতেই পারছিস জায়গাটা লোকটার কতটা ভালো লেগেছিল। তারপরে অনেকটা বছর কেটে গেলে ওই বাড়িটা ভাড়া দেওয়া হয়। যারা বাইরে থেকে গ্রামে ঘুরতে আসে তাদের জন্য শুনেছি একজন কেয়ারটেকার তো থাকার কথা। যদি না থাকে, তাহলে এই অচেনা গ্রামে যদি কোনো বিপদে পড়তে হয় আমাদের, তখন কি হবে? মনোজের কথাটা শুনে একটু অবাক হলাম। এই গ্রামে বিপদে পড়তে হবে কেন? এখনও তো কোনো বিপদে পড়তে হয়নি। ভ্যানওয়ালা সোজা আমাদের সেই বাংলো বাড়িতে নিয়ে যাবে বলেছে। তাছাড়া সেখানে যে কেয়ারটেকার থাকে তার সঙ্গে বেশ আলাপ রয়েছে, সমস্ত ব্যবস্থা সেই করে দেবে। গ্রামের মাটির পথ, দুপাশে ফাঁকা ধানের জমি, মাঝে মাঝে পথের এপাশে ওপাশে দু একটা ছোট বড় গাছ দেখা যায়। অনেকক্ষণ ধরে আমরা চলেছি। পেছনের দিকের মাঠের রাস্তাটা পেরিয়ে দূরে গাছপালা ছাড়া কিছুই দেখা যায় না। সেই চায়ের দোকানটা কোথায় যেন হারিয়ে গেছে। নিবারণপুরের কথাটা সত্যি আমার এক দাদার কাছ থেকে শুনেছিলাম বছর চারেক আগে। দাদা এখানে এসে দিন তিনেকের জন্য ছিল। এখানে নাকি তার সময়টা বেশ ভালো কেটেছিল। তখন ওই বাড়িতে কেয়ারটেকার ছিল। রামু নামের কেয়ারটেকার লোকটা এখনও সেখানে আছে কিনা সেটা জানা দরকার। তাই ভ্যানওয়ালাকে বললাম, আচ্ছা ওই বাংলো বাড়িটার দেখাশোনা এখন কে করে? রামু নামের একজন কেয়ারটেকার ছিল বলে তো শুনেছিলাম। আগে হ্যাঁ, রামু তো আছে এখন ওখানে। তা আপনারা রামুদাকে চেনেন নাকি? লোকটার শেষের কথার মধ্যে কেমন যেন একটা সন্দেহের ভাব ছিল, যেন রামুদাকে চেনাটা খুব একটা ভালো ব্যাপার নয়। বললাম, আমার এক দাদা এসেছিল একবার, সেই দাদাই এখানকার খবরটা দিয়েছিল, তাই আর কি। আর কতক্ষণ? এই তো এসেই পড়েছি, আর মিনিট 10। মিনিট দশেকের মধ্যেই যেখানে এসে পৌঁছলাম সেখানে দাঁড়িয়ে সত্যি বলতে দু চোখ জুড়িয়ে গেল। মনোজ আসার সময় খুঁতখুত করছিল, সেও পর্যন্ত বলল, সত্যি চমৎকার একটা জায়গা। এমন নদীর ধারে একটা বাংলো। যে এখানে বাংলো বানিয়েছিল তার পছন্দ আছে বলতে হবে। কিন্তু এদিকে ইলেকট্রিসিটি নেই দেখছি। হ্যাঁ বাবুরা, এদিকে ইলেকট্রিসিটি নেই। তবে দিনের বেলা তো আলো দরকার হবে না, রাতের বেলার জন্য হ্যারিকেন আছে। দাঁড়ান আপনারা, আমি রামুদাকে ডেকে দিয়ে আসছি। আমরা বাংলো বাড়িটার একপাশে নদীর ধারে দাঁড়িয়েছিলাম। সামনে একটা বড় গাছ, সেই গাছের তলাটায় ছায়া পড়েছে। এমনিতে শীতের সময়, তার উপর ভ্যানে এতটা রোদ গায়ে মাখতে মাখতে এসেছি। ছায়ার নিচে দাঁড়িয়ে শরীরটা একটু শিরশির করে উঠল। একটা হাওয়া সামনে নদীর জলে ঢেউ দিয়ে জলটাকে একদিকে ঠেলে দিয়ে যাচ্ছে। নদীটা বেশ বড়, অন্য পার দেখা গেলেও কত দূর বয়ে গেছে তা ভালোভাবে বোঝা যায় না। একটু পরেই পায়ের শব্দ শুনে তাকিয়ে দেখি ভ্যানওয়ালার সঙ্গে আরও একটি লোক আমাদের দিকে এগিয়ে আসছে।
লোকটার গায়ে একটা চাদর, পরনে ধুতি, হাতে একটা লাঠি, মাথার চুলগুলো কোঁকড়া কোঁকড়া, চোখে উজ্জ্বল দৃষ্টি, তবে গাঁটা কেমন যেন ময়লাটে। আমাদের দেখতে পেয়ে হাত জোর করে বলল, নমস্কার বাবুরা, আপনারা নাকি শহর থেকে এখানে এসেছেন এই বাংলো বাড়িতে থাকবেন বলে। হ্যাঁ, কিন্তু বাংলো বাড়ির বাইরের যা অবস্থা হয়েছে, তা ভেতরে থাকা যাবে তো? কোনো চিন্তা করবেন না বাবুরা, পাঁচিলের বাইরেটা এমন, পাঁচিলের ভেতরে কিন্তু সব ঝকঝকে তকতকে। তাই নাকি? বেশ, চলো দেখি তো। আর তুমি তো তাহলে রামুদা? লোকটা আবারও হাসল। তার মুখের হাসিটা বেশ। ভেতরে ঢুকতেই কিন্তু বুঝতে পারলাম বাইরে পাঁচিলের আশেপাশে শ্যাওলা জমে ঝোপঝাড় হয়েছিল, তবে ভেতরটা কিন্তু তেমনটা নয়। বাড়ির ভেতরেই ছোট্ট একটা বাগান। সেই বাগানের যে নিয়মিত পরিচর্যা হয় তা বোঝা যায়। মাঝখানের পথটা গিয়ে পড়েছে সামনের ছোট্ট দোতলা বাড়িটার সামনে। বাড়িটা যে অনেক বছর আগে তৈরি তা বাইরে থেকেই বোঝা যায়। ভেতরে ঢুকে বাগানের এক পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ভ্যানওয়ালা তখনও আমাদের পেছনে হেঁটে আসছে। চোখের ইশারা করতে মনোজ তাকে তার ভাড়াটা বুঝিয়ে দিল। ভ্যানওয়ালা হাসি মুখে চলে গেল। আমরা এসে ঢুকলাম একতলার একটা ঘরে। রামু বলল, বাবুরা, একতলার ঘরেই থাকবেন না দোতলার ঘরে? দোতলার ঘরেই থাকি, কি বলো? না না, দোতলার ঘরে নয়, একতলার ঘরেই থাকি। এখানকার পুরনো দিনের সিঁড়ি এখন ভালোও নেই বোধ হয়। বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে, তার চেয়ে বরং একতলাই ভালো। শেষে ঠিক হলো আমরা একতলার ঘরেই থাকব। পাশাপাশি তিনটে ঘর, ওপরের তলাতেও তাই এক পাশ দিয়ে একটা ঘোরানো সিঁড়ি উঠে গেছে ওপরে। বাড়িটার চারপাশেই এমন ফুলের মতো বাগান রয়েছে। একতলার পাশাপাশি দুটো ঘরের দরজা খোলা থাকলেও একটা ঘরের দরজায় কিন্তু তালা ঝুলছে। সেদিকে দেখে অবাক হয়ে বললাম, কি ব্যাপার বলো তো রামুদা, এই ঘরে তালা বন্ধ কেন? বাকি ঘরগুলো তো খোলাই। রামুদা কিছু বলল না, কথাটা এড়িয়ে গিয়ে বলল, ও ও কিছু না, ফাঁকা বাড়ি পড়ে থাকে, দোতলার ঘরগুলো আর এই ঘরটা বন্ধ হয়ে থাকে। এই ঘরটা খুলে রাখি যদি কেউ আসে তাকে থাকতে দেওয়ার জন্য। আর একটা ঘরে থাকি আমি। আপনারা হাত মুখ ধুয়ে নিন, রান্নার ব্যবস্থা করি গিয়ে। খিদে পেয়েছে নিশ্চয়ই। সিদ্ধান্ত হলো আমরা 3 দিন এখানে থাকব। রামুদাই সমস্ত কাজকর্ম করে দেবে, রান্না বান্নাও করে দেবে। প্রতিদিনের হিসেবে তাকে একটা টাকা আমরা যাওয়ার আগে দিয়ে যাব। 3 দিনের হিসেবে তাকে টাকা দিলেই হলো, থাকাটাই তার কাজ। এই বাড়ি যাদের ছিল তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই, তবে বাড়িঘর তার পূর্বপুরুষদের নামেই রয়েছে, তাই গ্রামের কেউ আর জোর করে ভোগ দখল করতে পারেনি। তাছাড়া রামু অনেক পুরনো লোক, তাই তার ওপর কেউ কথা বলতেও পারে না। বাড়ির পেছনের দিকের জমিতে রামুদা কিছু সবজি, তরিতরকারি এ সমস্ত ফলিয়েছে। সেগুলো গ্রামের বাজারে বিক্রি করে কোনো রকমে তার দিন কেটে যায়। রামুদা আরও জানালো, মাসে অন্তত একবার করেই বাংলো বাড়িতে কেউ না কেউ ঘুরতে আসে। সেই টাকাতেই কোনো রকমে সে সংসার চালিয়ে ফেলে। তার একার সংসার, খুব বেশি চিন্তা তাকে করতে হয় না। সামনেই নদী আছে, সেই নদীতে জেলেরা নৌকো নিয়ে মাছ ধরে। সেই মাছ মাঝে মাঝে সে নিজেও পায়। একরকম ভালোই চলছে তার। দুপুরে খাওয়া দাওয়া সেরে লম্বা ঘুমিয়ে নিলাম আমরা। তারপর বিকেলের দিকে বাইরে বেরিয়ে বা নদীর ধার ধরে বেশ খানিকটা হেঁটে এলাম। সত্যি বলতে বেশ ভালোই লাগছিল। দাদা কেন যে এই জায়গাটার কথা বলেছিল এবারে সেটা বুঝলাম। বিকেলে ঘুরে সন্ধে সন্ধে নাগাদ বাড়ির দরজার সামনে এসে দেখি রামুদা দাঁড়িয়ে আছে। কিন্তু তারপরেই বুঝতে পারলাম রামুদা আমাদের দিকে ঘুরে নয়, বাড়ির পাঁচিলের ধার ঘেঁষে নদীর দিকে তাকিয়ে রয়েছে আর কাউকে যেন বলছে, চলে যা বলছি, চলে যা বলছি এখান থেকে। আমরা কিন্তু নদীর দিকে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না, কিছুই দেখতে পেলাম না। রামুদাকে অমনভাবে কথা বলতে দেখে এই অন্তিম বিকেলের অল্প অন্ধকারে কেমন যেন শরীরটা শিরশির করে উঠল। তাছাড়া শীতের সময় ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে। আমরা চাদর কিংবা সোয়েটার কিছু না নিয়েই বেরিয়েছিলাম। রামুদাকে অমনভাবে কথা বলতে দেখে মনোজ বলে উঠল, আরে আরে, কি হলো রামুদা? কাকে তাড়িয়ে দিচ্ছ? কে?
ও ও ও বাবুরা, আপনারা? আরে কিছু না, ওই একটা বেড়াল বাড়ি ফাঁকা পেয়েছে কি ভেতরে ঢুকতে শুরু করেছে। আপনাদের জন্য একটু মাছ নিয়ে রেখেছিলাম। ব্যাপারটা ভুল মনে হতেও পারে, কিন্তু হঠাৎ করে মনোজের গলা শুনে রামুদা কেমন যেন চমকে উঠেছিল। তারপরে যেন ব্যাপারটা সামলে নিল। বিড়ালের কথা শুনে আমরা ভাবলাম সত্যি সেটা হতেও পারে। এখন আবার মাছ কোথায় পেলে? কি দরকার ছিল বলো তো? এ রাতের বেলা তো কিছু একটা করলেই হতো। সে কি বাবুরা, না না, আপনারা এখানে থাকতে এসেছেন, আপনাদের আদর যত্ন না করলে হবে? রামুদা ভেতরে ঢুকে গেল। আমরা পিছু পিছু হাঁটতে লাগলাম। একসময় মনোজ বলল, মাছ কোথা থেকে আনলো? রামুদাকে কোথাও যেতে তো দেখলাম না। আর আমরা তো নদীর ধারেই ছিলাম। কোনো জেলে যে নদীর জলে নৌকোয় এসে মাছ দিয়ে যাবে সেটাও তো মনে হলো না। তাহলে আমারও সেটাই মনে হলো। তাহলে কি আমরা দেখতে পাইনি? মনে মনে এমনটাই নিজেকে বুঝিয়ে মনোজকে বললাম, আরে আমরা তো সবসময় আর বাড়ির দিকে তাকিয়েছিলাম না। নিশ্চয়ই কোনো ফাঁকে কেউ দিয়ে গেছে। মনে হয় ভ্যানওয়ালাকে দিয়ে আনিয়েছে। ভ্যানওয়ালার সঙ্গে তো রামুদার বেশ ভাব, তা তো বোঝাই গেল। রাতে খেতে বসে দেখি ভাত, মাছ, ডাল, আলু ভাজা আর একটা সবজি, তারপরে আবার চাটনিও রয়েছে। রান্নাও বেশ ভালো। রামুদার রান্নার হাত মারাত্মক বললেও কম বলা হবে। লোভে পড়ে একটু বেশি খেয়ে ফেলেছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে বারান্দার কাছে চেয়ার নিয়ে বসেছি। রামুদা বলল, আরে ওখানে বসে কি হবে বাবুরা? আসুন আসুন আসুন, বাইরে নদীর ধারে আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। আসুন, ওখানে বসে আগুন পোহাবেন। মনটা যেন আনন্দে নেচে উঠল। শীতের সময় নদীর ধারে আগুন পোহানো, আহা! এই না হলে গ্রামে ঘুরতে আসার সুফল। কিছুক্ষণের মধ্যেই রামুদা সমস্ত ব্যবস্থা করে ফেলল। নদীর ধারে ঠিক নয়, নদীর ধার থেকে মাঝে মাঝে ঠান্ডা হাওয়া আসছিল। পাঁচিলের এক ধার ঘেঁষে কাঠকুটো দিয়ে আগুন জ্বালালো। আমরা তিনজন তার চারপাশে উবু হয়ে বসে আগুন পোহাতে লাগলাম। চারপাশটা অন্ধকার হয়ে এসেছে। আকাশে চাঁদের আলো রয়েছে বটে, কিন্তু মেঘে ঢেকে রয়েছে। আগুনের আলোয় তিনজনের চোখ চকচক করতে লাগলো। হাত বাড়িয়ে আগুন সেঁকতে সেঁকতে আমি প্রথমে বললাম, আচ্ছা রামুদা, তুমি তো এখানে অনেক বছর ধরে আছো। এই গ্রামেই তো তোমার জন্ম, তাই না? তা তোমাদের ওদিকে ভূতের উপদ্রব নেই? মানে শুনেছি তো গ্রামের দিকে বেশ ভূতের উপদ্রব থাকে, তাই আর কি। ও সব কথা এখন বলতে নেই বাবুরা, এখন রাতের সময়, তাছাড়া ফাঁকা জায়গা, ও সব কথা বলতে নেই। সে কি গো, তুমি আবার ভূতে ভয় পাও নাকি? এমনিতেই ফাঁকা বাংলো বাড়ির মধ্যে একা একা থাকো, তার উপর ভূতেও ভয় পাও? আমি আমার ভয়ের কথা বলিনি বাবুরা, আপনাদের ভয়ের কথা বলছি। এ আপনাদের নতুন জায়গা, তাছাড়া এই বাংলো বাড়ি নিয়ে বেশ দুর্নাম রয়েছে। এমনি এমনি তো আর আপনাদের জোড়াজুড়িতেও ওই পাশের ঘরটা খুলে দিইনি, ও ঘরে থাকা নিষেধ। এইবারে রামুদার কথায় আমরা কেমন যেন একটা অদ্ভুত রহস্যের গন্ধ পেলাম। বললাম, নিষেধ? কেন নিষেধ বলো তো? কিছু আছে নাকি এই ঘরে? কি আছে তা ঠিক জানি না, কিন্তু মাঝে মাঝে ওই ঘরে কারোর হেঁটে চলার শব্দ আর হাসির শব্দ শুনতে পাই। আপনারা তো মাঝখানে ঘরটায় থাকছেন, আমি থাকি একদম শেষের ঘরে। তবে রাতের বেলা কোনো কারণে বাইরে বেরোলে তখন ওই ঘরের কাছ থেকে হাসির শব্দ ভেসে আসে। তবে অনেক দিন ধরে আছি, তাই এসব সহ্য হয়ে গেছে। কেউ আমায় আর ভয় দেখাতে চায় না। একা মানুষ, আমার তো কিছুর ভয় নেই। কি আছে বলো তো ওই ঘরে? মানে রাতের বেলা ওই ঘরে কি কেউ আসে? নিশ্চয়ই কোনো মেয়ে আসে, তাই না রামু কাকা? ওই ঘরে এসে নিজের মতো হাসে, কাঁদে, তারপর ভয় দেখায়, আর সকাল হলেই চলে যায়। আচ্ছা, ভূত সব সময় রাতের বেলা আসে কেন?
দিনের বেলা আসে না কেন? আগুনের আলোয় রামুদা স্থির চোখে তাকালো মনোজের দিকে। তার উজ্জ্বল দুচোখের দৃষ্টি আগুনের হলদে আলোয় যেন উজ্জ্বল বলে মনে হচ্ছে। কোকড়া চুলের মাথাটা দুবার দুপাশে ঝাঁকিয়ে বলল, ভূত নিয়ে মশকরা নয় দাদাবাবুরা, ওসব ভালো নয়, ওসব খুব খারাপ জিনিস। এই বাংলো বাড়িতে এর আগে একজন ওদের দেখেছে, কিন্তু ও সবাইকে দেখা দেয় না। ওর নাম ছিল মাধবী। তার মানে কোনো মেয়ে ছিল? কিন্তু কি হয়েছিল? মানে ওই ঘরে কি কোনোভাবে? অনেক বছর আগে, তাও 6 বছর তো হবেই। তখন ওই ঘরে একবার দুজন থাকতে এসেছিল। দুজন নয়, এসেছিল অনেকজন। তবে একতলার 3টে ঘরে তারা আলাদা আলাদা করে নিয়েছিল। ওপরের ঘরে তখন 2টো পরিবার ছিল। আমি বাইরের বারান্দাতে কাটিয়ে দিতাম কোনোভাবে। তখন গোটা বাংলো বাড়ি লোকজনে ভর্তি। তখন গরমের সময় গোটা দলটা বেশ কিছুদিন এখানে ছিল। সন্ধ্যের দিকে ওরা সকলে নদীর ধারে বসে গল্পগুজব করত। আমিও মাঝে মাঝে থাকতাম ওদের সঙ্গে। একদিন নদীর ধারে বসে এমন সবার সঙ্গে গল্পগুজব করছি, হঠাৎ দেখলাম একটি মেয়ে হাঁটতে হাঁটতে বাড়ির ভেতরের দিকে চলে গেল। আমি ভাবলাম কোনো কারণে হয়তো ভেতরে গেছে, আবার ফিরে আসবে। কিন্তু না, সে ফিরে এলো না। তারপরেই মনে হলো আরও একটা ছেলে উঠে ভেতরের দিকে চলে গেল। আমি তো ব্যাপারটা খেয়াল রাখছি, সবাই নেশা করেছিল। এই ভালো কথা মনে করিয়েছ। একবার সন্ধ্যের দিকে দেখছিলাম তুমি যেন কি খাচ্ছিলে। ওটা আছে নাকি তোমার কাছে? দেশি মদ? রামুদা একবার তাকালো মনোজের দিকে, তারপর তার কাপড়ের খুঁট থেকে একটা কাচের বোতল বার করে এগিয়ে দিল মনোজের দিকে। মনোজ সেটা হাতে নিল, তারপর একটু গন্ধ শুকে মুখে ঢালল, বলল, মহুয়া, বেড়ে মাল, অনেক দিন পর। আমিও গলায় দিলাম সামান্য। রামু কাকা কিন্তু বলতেই লাগলো, দুজনেই চলে গেছে, কারোর আসার নাম নেই। এদিকে অন্ধকার, অন্ধকারে তো কারোর মুখ ভালো করে দেখা যায় না। কারা ভেতরে গেছে তা তো আমি নিজেও বুঝতে পারলাম না। কি মনে হতে আমিও উঠে পড়লাম। হাঁটতে হাঁটতে ওই ঘরের কাছাকাছি জানলার কাছে এসেছি। ভেতর থেকে শুনতে পেলাম একটা ছেলে মেয়ের কথাবার্তার শব্দ। তবে তারা কি কথা বলছিল সেসব কথা না বললেও চলবে। আপনারা বুঝতেই পারছেন, আজ থেকে 6 বছর আগের কথা। তখন আমার বয়স আরো কম। মনের মধ্যে একটা কৌতূহল হলো হঠাৎ করে। আমি আস্তে আস্তে বারান্দার কাছে উঠে গেলাম। তারপর ঘরের ভেতর জানলার ফাঁক দিয়ে চোখ রাখতেই অবাক হয়ে গেলাম। ঘরের ভেতর হেরিকেনের আলোটা জ্বলছে, আর সেই হেরিকেনের আলোয় একটা ছেলে আর একটা মেয়ে বিছানার ওপর শুয়ে। রামুদা থেমে গেল মুহূর্তের জন্য। আমি আর মনোজ দুজনেই বোধহয় অবাক হয়ে গিয়েছিলাম। এমন একটা কথা যে রামুদা বলবে সেটা বুঝতে পারিনি। মনোজ বলল, তারপর আর কি, ওই জানলার ফাঁক দিয়ে বেশ কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে দেখে চলেছি। হঠাৎ করে মনে হলো পেছনের দিকে পায়ের শব্দ শুনতে পাচ্ছি। চারপাশটা অন্ধকার। পেছনের দিকে তাকাতেই বুঝতে পারলাম গেটের কাছ দিয়ে কেউ একজন হেঁটে এদিকেই আসছে। জানলার কাছ থেকে সরে তাড়াতাড়ি অন্ধকারে মিশে গেলাম। দেখতে পেলাম কেউ একজন হাঁটতে হাঁটতে এসে প্রথমে ওই বারান্দার কাছে দাঁড়ালো। তারপর ওই ঘরের জানলার কাছে এসে জানলার ফাঁকে চোখ রাখলো, যেখানে আমি চোখ রেখেছিলাম। কিন্তু তার একটু পরে এসে আবার নেমে চলে গেল গেটের দিকে। যাওয়ার সময় তার পায়ের শব্দ যেন আমি দূর থেকেও শুনতে পাচ্ছিলাম, কিন্তু কে এসে দাঁড়িয়েছিল তা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেল, কিন্তু না, ব্যাপারটা এখানে শেষ হলো না। পরদিন সকালে যা ঘটল তার জন্য মোটেই আমরা প্রস্তুত ছিলাম না।
পরদিন সকালে ওদের সবার বাড়ি থেকে চলে যাওয়ার কথা, কিন্তু একজনকে পাওয়া যাচ্ছে না, একটি মেয়েকে। ওই ঘরে যে ছেলে আর মেয়েটি ছিল, সেই মেয়েটিকে সেই ঘরে পাওয়া যাচ্ছে না। গ্রামের চারিদিকে খোঁজাখুঁজি হলো, কিন্তু না, কিছুতেই তাকে পাওয়া গেল না। এক সময় বাধ্য হয়ে সকলে থানায় খবর দেবে বলে বেরিয়ে পড়ল এখান থেকে। পুলিশ এসে আবিষ্কার করলো ওই ঘরের মধ্যে বিছানার তলায় একটা বড় বস্তার মধ্যে ভরা রয়েছে একটা মৃতদেহ। তার গলায় কেউ দড়ি লাগিয়ে খুন করেছে, তারপর ওই বস্তার মধ্যে তাকে ঢুকিয়ে রেখেছে। কিছুই বোঝা গেল না। পুলিশের দল সবাইকে জিজ্ঞাসাবাদ করলো, বারবার করে সবাইকে জেরা করলো। ওই ঘরে যে ছেলেটি ছিল তাকে পুলিশ বেশি সন্দেহ করেছিল, কিন্তু কিছুই করা গেল না। মনে হয় ওদের দলটা পুলিশকে টাকা খাইয়ে গোটা ব্যাপারটা চাপা দিয়েছিল। পরে পুলিশ জানালো মেয়েটি নিজেই আত্মহত্যা করেছিল। তবে বাইরের গ্রামের কেউ আর ওই মৃতদেহ দেখতে না পেলেও আমি দেখেছিলাম। বাবুরা বস্তার মধ্যে মৃতদেহ ভরছিল, তার গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া। পুলিশ আমায় বারবার বলে দিল এ কথা যেন আমি বাইরে কাউকে না বলি। রামুদা চুপ করতে আমরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মনোজ বলল, কিন্তু তাহলে ওই ঘরে এখন কি ওই মেয়েটি? তারপরে মাসখানেক পরে ওই ঘরে দুটি ছেলে থাকতে এলো। রাতের বেলা তারা ভীষণ ভয় পেয়ে গেল। তাদের যেন মনে হচ্ছিল বিছানার তলা থেকে কেউ হাসছে, আর পায়ের কাছ থেকে কেউ দুটো ঠান্ডা হাত বার করে তাদের পা টেনে ধরতে চাইছিল বারবার। এক রাতের বেশি তারা ওখানে থাকতে রাজি হলো না। তারপর ওই ঘরে আর কাউকে থাকতে দিইনি। বাবুরা, রাতের বেলা মাঝে মাঝে ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় বুঝতে পারি ভেতরে কেউ রয়েছে। মাঝে মাঝে ওই জানলার ফুটোয় চোখ রাখি, ঠিক আগের বারের মতোই, কিন্তু কিছুই দেখতে পাই না বাবুরা। গোটা ঘর অন্ধকার, কিন্তু মাঝে মাঝেই মনে হয় যেন ওই অন্ধকার ঘরের ভেতর কেউ একটা হেঁটে চলে বেড়াচ্ছে। আমার মাঝে মাঝে হাসি পায়, আবার মাঝে মাঝে বেশ ভয়ও লাগে, কিন্তু ওই যে থাকতে থাকতে আমার অভ্যেস হয়ে গেছে। রামুদার গলায় এমন একটা অদ্ভুত গল্প শুনে আমরা কেমন যেন অবাক হয়ে গিয়েছিলাম। অবাক ভাবটা কাটিয়ে প্রথমে আমি বললাম, আমার মনে হয় ওই ছেলেটা তাকে খুন করেছিল যে ওই ঘরে ছিল, আর তারপর বিছানার তলায় বস্তায় ভরে রেখে দিয়েছিল। তারপর পুলিশকে টাকা খাইয়ে গোটা ব্যাপারটা চাপা দিয়ে দেয়। কিন্তু তারপরেও সেখানে থেকে গেল কেন? মৃতদেহটা কি হয়েছিল? মৃতদেহটা তো পুলিশ নিয়ে গিয়েছিল, কিন্তু সে এখানে কেন থেকে গেল এটা আমি জানি না বাবুরা। তাই বললাম, এখানে দিনের বেলা যেখানে খুশি যান, যা খুশি করুন, কিন্তু রাত নামলে ঘরের বাইরে না থাকাই ভালো। আর পাশের ঘরের শব্দ শুনতে পেলেও ঘুম থেকে উঠবেন না, ঘুমিয়ে পড়বেন, তাহলে আর কোনো ক্ষতি হবে না। ধীরে ধীরে আগুন নিভে আসতে শুরু করেছিল। আমরা উঠে পড়লাম ঘরে যাওয়ার জন্য। রামু আমাদের ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে যাওয়ার সময় বলল, আমি বাইরে থাকবো, প্রয়োজন হলে একবার ডাক দেবেন, চলে আসব। আর হ্যাঁ, জানলা দরজা সব ভালো করে বন্ধ করে ঘুমোবেন। ঘরে ঢুকে কিন্তু মনোজ একটা অদ্ভুত কথা বলল। একটা ব্যাপার লক্ষ্য করেছিলে? রামুদা যখন আমাদের গল্প বলছিল তখন যেন মনে হচ্ছিল বাড়ির গেটের কাছে একটা ছায়া মতো কেউ এসে দাঁড়িয়েছে। কে এসেছিল বুঝতে পারলাম না বটে, তবে মনে হলো কেউ একটা দাঁড়িয়েছিল। আমি তাকাতেই ভেতরের দিকে ঢুকে গেল। কি বলছিস কি এসব? হাত, এসব তোর মনের ভুল। আসলে এমন একটা কথা রামুদা বলেছে, তাই তুই মনে মনে এমনটা ভাবছিস। ওসব বাদ দে, ঘুমিয়ে পড়। কাল আবার গ্রামের ভেতরের দিকে যাব একবার। মনোজ শুয়ে পড়ল বটে, কিন্তু কিছু যেন একটা ওকে চিন্তায় ফেলে দিচ্ছিল। বারবার যেন মনের মধ্যে নিজের মতোই বলছিল, কি যেন একটা ঠিক মনে পড়ছে না। একটা একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। আমি শুয়ে পড়লাম।
ঘরের হ্যারিকেন নিভিয়ে দিতে চারপাশটা গাঢ় অন্ধকার হয়ে এলো। তার মধ্যেই মনোজের মনে বারবার কিছু কথা ভেসে আসতে লাগলো। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। তোর পেছনে তো- 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 তোর 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 পেছনে জানলার কাছে ও- 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 ওটা ওটা কে দাঁড়িয়ে? আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। এক ঝটকায় হাতটা সরিয়ে দিয়ে বিছানার কাছে চলে এলাম, কিন্তু পেছনে তাকিয়ে আর কিছুই দেখতে পেলাম না। কোথায় সেই ছায়ামূর্তি? কোথায় জানলার কাছে এসে দাঁড়ানো কঙ্কালের হাত? কোথাও কিচ্ছু নেই। ঘরের ভেতরটা হ্যারিকেনের আলোর স্পষ্টভাবে সব কিছু দেখা যাচ্ছে। আর ঠিক তখনই পাশের ঘরে আবার সেই হেঁটে চলার শব্দটা শুরু হলো, তার সাথে হাসির শব্দটা। সেটা শুরু হতেই মনোজ বলল, দেখ দেখ সজল, আমার মনে হচ্ছে রামুদা আমাদের মিথ্যে কথা বলেছে। কোনো একটা মিথ্যে কথা রামুদা বলেছে। ওই ঘরে নিশ্চয়ই কিছু একটা হয়েছিল। ওই ঘরে নিশ্চয়ই কিছু একটা আছে। কিন্তু রামুদা আমাদের মিথ্যে কথা বলতে যাবে কেন? সে তো আমাদের একটা গল্প শুনিয়েছে, তাতে কি হয়েছে? তোর মনে আছে যখন রামুদা বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিল, আমরা সন্ধ্যাবেলা ফিরছিলাম, তখন রামুদা কাকে যেন তাড়িয়ে দিচ্ছিল বারবার। আমরা এসে জিজ্ঞাসা করতে যেন চমকে উঠেছিল। তারপর যখন আমরা খাওয়া দাওয়া করে বারান্দার কাছে বসলাম, রামুদা যেন ওই ঘরের দরজার কাছটায় গিয়ে জানলার কাছে দাঁড়ালো কিছুক্ষণ। আমার মনে হচ্ছে রামুদা লোকটা খুব একটা সুবিধের নয়। নিশ্চয়ই কিছু একটাই বাড়িতে হয়েছে, যেটা আমরা জানতে পারছি না। দেখ, ও তো আমাদের বলেছে শুধু শুধু বাড়ির বাইরে না গেলে আর রাতের বেলা ঘরে থাকলেই আমাদের কোনো বিপদ হবে না। দেখ, রামুদার কথা আমি বিশ্বাস করতে পারছি না। একটা কাজ কর, আয় আমার সাথে আয়। আমি অবাক হয়ে গেলাম। মনোজ আমায় একরকম টানতে টানতে ঘরের দরজার কাছে নিয়ে গেল। তারপর ঘরের দরজাটা খুলতেই বাইরে থেকে ঠান্ডা এক ঝাঁক হাওয়া এসে যেন ধাক্কা দিল আমায়। ঠিক তখনই পাশের ঘরে সেই হাসিটা আবার শুনতে পেলাম। কিন্তু কোথায় রামুদা? রামুদা তো বলেছিল বাইরেই থাকবে, তাহলে নিশ্চয়ই ও পাশের ঘরে ঘুমোচ্ছে। ফোনটা তুলে নিয়ে আমরা আস্তে আস্তে বারান্দা ধরে এগিয়ে গেলাম। পাশের ঘরে, যে ঘরে রামুদার থাকার কথা, সেখানে কিন্তু অবাক কাণ্ড। এই ঘরের দরজাতে তালা দেওয়া। তাহলে এত রাতে দরজায় তালা দিয়ে রামুদা গেল কোথায়? মনোজ আস্তে আস্তে বলল, লোকটা নিশ্চয়ই পালিয়েছে। আমাদের আমাদের ব্যাগপত্র সব কিছু তো ঘরেই আছে, তাহলে লোকটা পালালো কেন? দোতলার ঘরে নেই তো? আগে দোতলার ঘরগুলো দেখে আসি, তারপর না হয় ওই ঘরে। দোতলার ঘরগুলো তন্ন তন্ন করে খুঁজলাম। সব ঘরের দরজায় তালা দেওয়া। জানলার পাল্লাগুলো প্রায় ভেঙে পড়েছে। সেই ভাঙা পাল্লা দিয়ে ভেতরের দিকে তাকিয়ে দেখতে দেখতে মনোজ অবাক হয়ে বলল, ব্যাপারটা কি বলতো? একতলাটা এত সুন্দর করে সাজানো, অথচ দোতলার অবস্থা এমন। এই জন্যেই কি আমাদের দোতলায় উঠতে দেয়নি লোকটা? আমি কিছুই বুঝতে পারছিলাম না। মাথার ভেতরটা কেমন ভো ভো করতে শুরু করেছিল। আর ঠিক তখনই যেন একটা মেয়ে আর একটা ছেলের কণ্ঠস্বর শুনতে পেলাম। একটা মেয়ে যেন বলছে, না, এটা ঠিক হচ্ছে না। কেউ যদি চলে আসে? কেউ আসবে না, সবাই এখন বাইরে আছে, কেউ আসবে না, বিশ্বাস করো। তারপরেও আবার তাদের কথা শুনতে লাগলাম। কিন্তু কথা বলছে কে? কোথা থেকেই বা কথা বলছে? আমি আর মনোজ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। বাইরে চাঁদের আলোয় অস্পষ্টভাবে সব কিছুই দেখা যায়। সেই চাঁদের আলোতে আস্তে আস্তে এগিয়ে গেলাম সেই দরজাটার দিকে। ব্যালকনিটায় এই কিছুক্ষণের মধ্যেই যেন ধুলোয় ভরে উঠেছে। চারপাশে ধুলো, একটা পচা গন্ধ, আর কেমন যেন অদ্ভুত একটা গুমোট ভাব। তার মধ্যেই আমাদের মোবাইলের টর্চের আলোটা নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম পাশের দরজাটার দিকে। আমাদের দরজার পাশ দিয়ে যাওয়ার সময়
একবার টর্চের আলো ভেতরে ফেলতে অবাক হয়ে প্রায় রুদ্ধশ্বাসে বললাম, মনোজ, মনোজ, এই আমাদের ঘরের অবস্থা দেখেছিস? দেখেছি, আগে দেখেছি, কিন্তু ওই ঘরে কারা কথা বলছে? আমার মনে হচ্ছে ওই ঘরে কেউ আছে। ওই ঘরে দুজন আছে। কে কে ওই ঘরে কে? মনোজের গলা শুনে পাশের ঘরের কথাবার্তা যেন থেমে গেল। যেন মনে হলো ঘরের ভেতরে রুদ্ধশ্বাসে দুজন অপেক্ষা করছে আমাদের কথা বলার জন্য। আমরা আর দেরি করলাম না, তাড়াতাড়ি ঘরের দরজার কাছে এগিয়ে গেলাম। তারপর মনোজ দরজা ধাক্কা দিতে দিতে বলল, আমরা জানি তোমরা ঘরের ভেতরে আছো, কিন্তু তালা বন্ধ ঘরের ভেতর তোমরা ঢুকলে কি করে? কোথাও কোনো শব্দ নেই। মনোজ, মনোজ, আমার মনে হয় ঘরের ভেতরে যারা আছে তারা মানুষ নয়। এখান থেকে চল, চল, এখান থেকে এক্ষুনি চল। না, আমি এখান থেকে যাব না। ঘরের ভেতর কে আছে সেটা আমি দেখবই। ওই দেখ, ঘরে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। আলোটা বন্ধ কর, আলোটা বন্ধ কর। আমি দেখতে পেয়েছিলাম ব্যাপারটা। বড় দরজার দিক থেকে কেউ যেন একটা হ্যারিকেন হাতে নিয়ে হাঁটতে হাঁটতে এদিকে আসছে। তাহলে কি রামুদা? তাড়াতাড়ি আমরা সেই ঘরের এক পাশের নিচে মাটিতে নেমে বাইরের দিকে লুকিয়ে পড়লাম। টর্চের আলো বন্ধ করে দিয়েছিলাম। হ্যারিকেন হাতে নিয়ে আস্তে আস্তে একটা ছায়ামূর্তি এসে দাঁড়ালো এই ঘরের সামনে। তারপর হ্যারিকেনটা একপাশে রেখে ঘরের জানালার কাছে চোখ রাখল, ঘরের ভেতরের দিকে। বেশ কিছুক্ষণ ওভাবেই ভেতরে দেখতে লাগলো। ঘরের ভেতরে সেই ছেলে মেয়েটার কথা যেন আবার নতুন করে শুরু হয়েছে। আর তারা যে সমস্ত কথা বলছিল তাতে আমরা অবাক হয়ে গেলাম। এই এমন কথাই তো রামুদা আমাদের বলেছিল, কিন্তু এটা কি করে সম্ভব? আজ থেকে প্রায় 6 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনার পুনরাবৃত্তি আজ আমরা চোখের সামনে দেখছি কি করে? আর হ্যারিকেন হাতে ওই লোকটাই পাকে। আমি কিন্তু অবাক হয়ে দেখতে লাগলাম। একটু পরেই ওই হ্যারিকেন হাতে আনা লোকটা হঠাৎ করে হ্যারিকেনটা নিভিয়ে ফেলল। তারপর সে আস্তে আস্তে নেমে এসে দাঁড়ালো আমাদের থেকে মাত্র 5 হাত দূরে। আমরা দাঁড়িয়ে রয়েছি ঘরের পেছনের দিকটায়, আর সে গিয়ে দাঁড়ালো সামনে একটা ঝোপের আড়ালে। তারপর স্পষ্ট দেখতে পেলাম, একটু আগে যে ঘরের দরজায় তালাটা দেখে আমাদের মনে হয়েছিল 10 বছর আগের পুরনো ঘরের দরজা থেকে বেরিয়ে গেল একটা ছায়ামূর্তি। তখন মনে হলো ছায়ামূর্তিটা হাঁটতে হাঁটতে বারান্দা পেরিয়ে চলে গেল বড় দরজার দিকে। আর তারপরেই জঙ্গলে গিয়ে লুকোনো সেই ছায়ামূর্তিটা আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো এই ঘরের দিকে। কিন্তু সেই ছায়ামূর্তিটার মুখ এবার চাঁদের আলোয় দেখে আমরা চমকে উঠলাম। ওটা রামুদা ছাড়া অন্য কেউ হতে পারে না। আমি চিৎকার করে তাকে ডাকতে যাচ্ছিলাম, তার আগে মনোজ আমার মুখটা চেপে ধরে বলল, বোকার মতো কাজ করিস না, রামুদার চোখের দিকে একবার চেয়ে দেখ। আমি মনোজের কথায় রামুদার চোখের দিকে তাকালাম। চাঁদের আলোয় আমি যা দেখলাম তা কি সত্যি? চাঁদের আলোয় রামুদার মুখের দিকে তাকাতেই দেখতে পেলাম তার দুটো চোখ এখন যেন সাদা উজ্জ্বল হয়ে গেছে। সে দুটো চোখের কোনো মনই নেই। রামুদার মুখের সাদা দাঁতগুলো যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। রামুদা হাঁটতে হাঁটতে ওই ঘরের দরজা ঠেলে ঘরের ভেতরে গিয়ে ঢুকল। তারপরে শুরু হলো একটা মেয়ের চিৎকার। কিন্তু চিৎকারটা শুরু হতে গিয়ে যেন মাঝপথে থেমে গেল। যেন মনে হলো কেউ তার মুখটা চেপে ধরে তার চিৎকার বন্ধ করে দিয়েছে। একটু পরেই ঘরের ভেতর থেকে সেই মেয়েটির গলা আর শোনা গেল না। রুদ্ধশ্বাসে কয়েক মুহূর্ত কেটে গেল আমাদের। চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ মনে হচ্ছে সামনের দিকে 2 পা বাড়িয়ে এগিয়ে গেল। আমি বুঝতে পারলাম না সে কি করতে চাইছে। আবার বারান্দার কাছে উঠতেই বোঝা গেল চারপাশটা ঘুটঘুটে অন্ধকার।
জানালার এক পাশটা ভেঙে পড়েছে, তা আগেই দেখেছিলাম। সেই ভেঙে পড়া জানালাটার কাছে চোখ রাখতে এবারে বুঝতে পারলাম বন্ধ ঘরের ভেতরে একটা হ্যারিকেন জ্বলছে। আর সেই হ্যারিকেনের আলোয় ঘরের ঠিক মাঝখানে মাটির ওপর শুয়ে রয়েছে একটি আস্ত নরকঙ্কাল, আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে রয়েছে আরও একটা নরকঙ্কাল। একটা হাত দিয়ে কি যেন একটা শক্ত করে চেপে বসিয়ে দিচ্ছে ওই নরকঙ্কালের গলায়। ঘরের ভেতরটা একটা অদ্ভুত গন্ধে ভরে উঠেছে। আমি সেদিকে তাকিয়ে রুদ্ধশ্বাসে দেখতে লাগলাম। বুঝতে পারছিলাম আমার গোটা শরীর কাঁপতে শুরু করেছে, কিন্তু মনোজ আমায় শক্ত করে চেপে ধরেছিল। একটু পরেই যে দৃশ্যটা চোখের সামনে দেখলাম, তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি দেখতে পেলাম মেঝের উপরে দাঁড়িয়ে থাকা সেই নরকঙ্কালের গায়ে আস্তে আস্তে রক্ত, মাংস, চামড়া লাগতে শুরু করেছে যেন। আর সেই নরকঙ্কালটা আস্তে আস্তে রামুদার রূপ নিয়েছে। তবে কি বিভৎস সেই চেহারা! মেঝের ওপর শুয়ে থাকা শরীরটা যে একটা মেয়ের শরীর, তার বলে দিতে কোনো অসুবিধে হয় না। একটু পরেই সেই মেয়েটা আস্তে আস্তে মেঝে থেকে উঠে দাঁড়ালো। তারপর সেই জানলার ফাঁক দিয়ে যেন সোজা আমাদের দিকে তাকিয়ে একবার অট্টহাসি করে উঠল। তার সাথে অট্টহাসিতে যোগ দিল রামুদা। আমি পাথরের মূর্তির মতো জানলার ফাঁকে চোখ লাগিয়ে ভেতরের দিকে দেখছিলাম। তারা দুজন এখন হাঁটতে হাঁটতে আমাদের দিকেই এগিয়ে আসছে। রামুদা হাসতে হাসতে বলছে, বলেছিলাম না রাতের বেলা ঘর থেকে বাইরে আসতে না, বাইরে না আসলে কিছুই হবে না। হঠাৎ করেই মনোজ উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর আমার একটা হাত ধরে এক ঝটকায় টান দিয়ে বলল, চলে আয়, চলে আয়, এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। আমিও মনোজের হ্যাচকা টানে বারান্দা থেকে নিচে নামলাম। আর ঠিক তখনই ঘরের দরজার ওপর কেউ যেন এসে ধাক্কা দিল। আর তারপরেই দেখতে পেলাম বারান্দার সামনে এসে দাঁড়িয়েছে দুটো ছায়ামূর্তি, একটা রামুদার আর একটা চাঁদের আলোয় দেখতে পাওয়া একটি মেয়ের। তার মুখের এক পাশ বেয়ে নামছে রক্ত। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এই মুখটাই আমি কিছুক্ষণ আগে আমার ঘরের জানলার ওপাশে দেখতে পেয়েছিলাম। মনোজের সঙ্গে আমি ছুটতে শুরু করছিলাম। দরজার কাছে এসে দেখি দরজাটা কখন যেন বন্ধ হয়ে গেছে। দরজার উচ্চতা খুব বেশি নয়, কোনো রকমে সেই দরজা পেরিয়ে বাইরে লাফ দিলাম। তার আগেই একবার পেছনে তাকিয়ে দেখতে পেয়েছিলাম রামুদা আর সেই মেয়েটার ছায়ামূর্তি। তারা হাঁটতে হাঁটতে আমাদের দিকে এগিয়ে আসছে। গ্রামের পথ ধরে দৌড়াচ্ছিলাম। দৌড়তে দৌড়তে কতক্ষণে যে সেই চায়ের দোকানে এসে পড়েছিলাম তা মনে নেই। ততক্ষণে ভোর হতে শুরু করেছে। সূর্য পূর্ব আকাশে এখনই উঠবে বলে মনে হচ্ছে। চায়ের দোকানদার আমাদের দেখে বললেন, এ কি, আপনারা এত সকালে এভাবে দৌড়তে দৌড়তে আসছেন কেন? আমরা সমস্ত কিছু লোকটাকে খুলে বলতেই লোকটা চিন্তিত গলায় বলল, তাহলে আমি ঠিকই ভেবেছিলাম। যখন আপনারা বললেন ওই বাংলো বাড়িতে যাবেন, তখনই আমি ভাবলাম আপনারা হয়তো জানেন ওখানে আর কেউ থাকে না। কিন্তু আপনারা আর কোনো কথা বলার সুযোগ দিলেন না। দেখলাম হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলেন। তারপর আমি আমার কাজে মন দিলাম। হাঁটতে হাঁটতে ওদিকে গেলাম কোথায়? ওই ভ্যানওয়ালাই তো আমাদের ডেকে নিয়ে গেল। দোকানদার অবাক হয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর 2 কাপ চা দিয়ে বলল, এখানে বসুন, চা খান, তারপরে না হয় বলবেন। আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমরা কোনো রকমের ধাতস্থ হয়ে চা মুখে দিলাম। মনোজ বলল, আমাদের ব্যাগপত্রগুলো তো ওই বাড়িতেই রয়ে গেল। সকাল হলে একবার ওখানে ফিরে যেতে হবে। আমিও সেটাই ভাবছিলাম। চায়ের কাপটা মুখে তুলে নিয়েছি, হঠাৎ কেমন যেন বিস্বাদ লাগলো। চায়ের দিকে তাকাতেই দেখতে পেলাম, কোথায় চা?
একটা কালো তরল পদার্থ যেন আমার কাপে থকথক করছে। কিছু একটা বলার জন্য মুখ খুলেছি, এমন সময় সামনে তাকিয়ে দেখতে পেলাম কোথায় সেই চায়ের দোকান। চারপাশে এখনো অন্ধকার হয়ে রয়েছে, সূর্য ওঠেনি। মনোজ হঠাৎ করেই বলল, একটু আগেই মনে হলো আমরা চায়ের দোকানে এসে বসলাম, তাহলে আবার এই ফাঁকা মাঠের মধ্যে এসে পড়লাম কি করে? না না, তাড়াতাড়ি চল, কোথাও দাঁড়ানো যাবে না, সূর্য না ওঠা পর্যন্ত কোথাও থামবো না। আমরা দৌড়তে দৌড়তে একেবারে স্টেশনে এসে পড়লাম। চায়ের দোকান থেকে স্টেশনটার দূরত্ব মিনিট 5 ছিল। এখানে এসে পড়তেই স্টেশন মাস্টার আমাদের দেখে অবাক হয়ে গেল। বলল, এ কি আপনারা কোত্থেকে আসছেন? এই আপনারা মানুষ তো? তার কথায় অবাক হয়ে মনোজ বলল, এ কথা বলছেন কেন? বারে বলবো না, নিবারণপুরে কি কোনো মানুষ থাকে নাকি? আজ 2 বছর আগে কলেরা রোগে গোটা গ্রামের মানুষরা মরে গেল। এই তো একটু এগিয়ে গেলে কটা চার দোকান পড়বে, দেখতে পাবেন। চায়ের দোকানটাও ভাঙাচোরা হয়ে পড়ে আছে। এখন আপনারা এলেন কখন? কাল দুপুরের দিকে একটা গাড়ি যাওয়ার কথা। আমি দুপুরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। আপনারা নিশ্চয়ই তখন এখানে এসে উঠেছিলেন, তাই না? ভাগ্যিস বেঁচে ফিরছেন। আমার সঙ্গে দেখা হলে তো আমি আপনাদের বারণ করেই দিতাম। কিন্তু কি হয়েছিল বলুন তো? আপনাদের দেখে তো মনে হচ্ছে ভয় পেয়েছেন বেশ। হ্যাঁ, আর কথা বলার মতো কোনো ক্ষমতা আমাদের ছিল না। ধপ করে স্টেশন মাস্টারের ঘরের বেঞ্চে বসে পড়লাম। বললাম, কাল আমরা স্টেশনে নেমে প্রথমে স্টেশন মাস্টারকে খুঁজেছিলাম, কিন্তু আপনার ঘরে জানলা দিয়ে উকি মেরেও কাউকে দেখতে পাইনি। কিন্তু আপনি মানুষ তো, নাকি একটু পরে আপনিও আবার উধাও হয়ে যাবেন ওই চায়ের দোকানদারের মতো? স্টেশন মাস্টার অবাক হয়ে তাকিয়ে রইল আমাদের দিকে। রোদের আলো বাড়তে স্টেশন মাস্টারকে নিয়েই নিবারণপুরে গিয়েছিলাম আমাদের ব্যাগপত্র আনতে। অবাক হয়ে সেই বাংলো বাড়িটার সামনে দাঁড়িয়েছিলাম। কোথায় বাংলো বাড়ি? একটা ভাঙাচোরা দোতলা বাড়ি দাঁড়িয়ে রয়েছে। উপরের তলার প্রায় অর্ধেকটাই ভেঙে পড়েছে, নিচের তলাতেও কিচ্ছু নেই। মাকড়সার জাল, নোংরা আবর্জনা। আর সেই নোংরা আবর্জনার মধ্যেই মাঝামাঝি একটা ঘরে নোংরার মধ্যে আমাদের ব্যাগপত্র খুঁজে পেয়েছিলাম। মনোজ শুধু একবার বলেছিল, তোর দাদা এই জায়গাটার খবর দিয়েছিল তাই না? তোর দাদা জানতো না কলেরার কথা? আমি উত্তর দিই, তবে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম নিজে থেকে খোঁজ না নিয়ে আর কোথাও এভাবে ঘুরতে যাব না। ভাগ্যিস রাতে মনোজের ঘুম ভেঙেছিল, না হলে যে কি হতো।